2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ক্ষমতা দখল করে, যা 111 নামে পরিচিত। এই সময়ে জরুরি অবস্থা জারি করা হয়, অনেক রাজনৈতিক নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয় এবং দেশের গণতান্ত্রিক ধারাকে বন্ধ করা হয়। এটি ছিল বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভেঙে দেওয়ার এক অন্যতম উদাহরণ, যার পেছনে জড়িত ছিল দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র। 2007 সালের 11 জানুয়ারি সেনা ও অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রধানরা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে বাধ্য করেন জরুরি অবস্থা ঘোষণা করতে, নির্বাচন স্থগিত করতে এবং চিফ অ্যাডভাইজর হিসেবে পদত্যাগ করতে। এরপর ফখরুদ্দিন আহমেদকে নতুন প্রধান উপদেষ্টা করা হয়। তারপর ফখরুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং -2 ফর্মুলা প্রয়োগের চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল শেখ হাসিনা ও বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার শেখ হাসিনা এবং বেগম জিয়াকে প্রস্তাব দেয় যাতে তারা দেশ ত্যাগ করে। সেই লক্ষ্যেই বেগম জিয়ার 2 সন্তান আরাফাত এবং তারেক রহমানকে বেপরোয়াভাবে মেরে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমরা সকলেই জানি শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছিল, কিন্তু এরই আগে 2007 সালে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আমেরিকা চলে গিয়েছিল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। তারপর সমঝোতার ভিত্তিতে তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়। শেখ হাসিনার পর বেগম জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বেগম খালেদা জিয়াকে সৌদি আরবে পাঠানোর চেষ্টা করে এবং এ বিষয়ে সৌদি সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়, তবে খালেদা জিয়া দেশ ছাড়তে অস্বীকার করেন, যার ফলে কেয়ারটেকার গভর্নমেন্টের -2 ফর্মুলা ব্যর্থ হয়ে যায়। খালেদা জিয়া দৃঢ়ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি ঘোষণা দেন, আমি আমার মাটি ও মানুষ ছেড়ে কোথাও যাব না। বেগম জিয়ার দেশ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যানকে বলা যেতে পারে ফুটবল খেলার গোলরক্ষকের শেষ পর্যন্ত বল আটকানোর মতো। যেমন গোলরক্ষক প্রতিপক্ষের শক্তিশালী শট থামিয়ে খেলার নিয়ন্ত্রণ ধরে রাখে, তেমনি বেগম খালেদা জিয়া রাজনৈতিক চাপ ও প্রলোভন প্রতিহত করে নিজের অবস্থান অটল রাখেন। ফলে সরকারের কৌশল ব্যর্থ হয় এবং রাজনীতিতে টানাপোড়েন অব্যাহত থাকে। তত্ত্বাবধায়ক সরকারের সময় মঈনুদ্দিন আহমেদ এবং তার প্রশাসন ভারতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। ভারত তখনও বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচন প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছিল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছিলেন। প্রণব মুখার্জি মইনু আহমেদকে নিশ্চিত করেছিলেন যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসলে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রণব মুখার্জি মইনু আহমেদকে আশ্বস্ত করেছিলেন যে যদি শেখ হাসিনা দেশে ফিরে ক্ষমতায় আসেন তাহলে মইনু আহমেদের নিরাপত্তাকে নিশ্চিত করা হবে। তারপর কি হলো? মইনু আহমেদ ভারতের প্রেসক্রিপশনে একপাক্ষিক নির্বাচন অনুষ্ঠিত করলো এবং শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হলো। আউটকাম কি হলো? প্রণব মুখার্জির কথা অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে আর এর ফলে মইনু আহমেদের নিরাপত্তাও নিশ্চিত হয়েছে। তার কোনো বিচার বা তার কোনো ক্ষতি হয়নি। ভারতের প্রভাব এবং কূটনৈতিক সমন্বয়ের কারণে মইনু আহমেদকে সরানো হয়নি এবং তার উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার প্রথম কাজ ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করা, যা তিনি ভারতের নির্দেশে করেছিলেন। আর এই কাজে সাহায্য করেছিল মইনু আহমেদ। অভিনব পালিওয়াল 2009 সালের পিলখানা বিদ্রোহ নিয়ে তার বই ইন্ডিয়াস নিয়ার ইস্ট এ নিউ হিস্টোরিতে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এই বিদ্রোহের সময় ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে নিশ্চিত করতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী জানান, আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছিলাম এবং শেখ হাসিনাকে জানিয়েছিলাম যে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভারত সরকার সেনাপ্রধান মইনু আহমেদকে সতর্ক করে দিয়েছিলেন যে যদি তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেন তাহলে ভারতীয় সেনারা ঢাকায় অবতরণ করতে পারে। এই পরিস্থিতি শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সহায়তা করে। 2009 সালে পিলখানা হত্যার মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পথ শুরু হয় আর তার এই পথ তৈরি করতে সাহায্য করেছিল পার্শ্ববর্তী দেশ ভারত।
2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালের লাইলাতুল কদর নির্বাচন এবং 2024-এর টামি নির্বাচন প্রত্যেকটি ছিল ভারতের মাস্টার প্ল্যান। 2008 সালে নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সবাই জানতো ফলাফল কি হবে। তখন আওয়ামী লীগের প্রয়োজন ছিল সংবিধান সংশোধনের ক্ষমতা। ভারতের প্রভাব এবং সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগের চুক্তির মাধ্যমেই সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বেগম জিয়ার মতো রাজনৈতিক দূরদর্শিতা হয়তো এই দেশে অন্য কোনো রাজনীতিবিদদের আর নেই। তিনি আগেভাবে বুঝতে পেরেছিলেন কি ঘটতে চলেছে। এমনকি বেগম জিয়া 2008 সালের নির্বাচনকেও বর্জন করতে চেয়েছিলেন। তিনি দেশে থেকেই -2 ফর্মুলাকে ব্যর্থ করে দেন। তবে সেই সময় একটি ঘটনা ঘটে। তখন জামাত নেতা আলী আহসান মুজাহিদ বলেছিলেন বিএনপি নির্বাচনে না গেলেও জামাত ঠিকই নির্বাচনে যাবে। তখন বেগম জিয়া শান্তভাবে জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন আপনি তো নিজের আসনই জিততে পারবেন না। এবং সত্যি মুজাহিদ তার নিজ আসনই হেরে যায়। 2008 সালের নির্বাচন আওয়ামী লীগের ইচ্ছামতোই সাজানো হয়েছিল। ভোটের আগের দিনেই বিএনপি ও জামাতের প্রার্থীদের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত সংবাদ প্রচারণা করা হয়। এর ফলে ফ্লোটিং ভোটাররা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। জামাতের এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্তই প্রমাণ করেছে তারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান জন্মের বিরোধিতা, বাংলাদেশ জন্মের বিরোধিতা, 96 এর ভুল সিদ্ধান্ত, 2008 সালে জোর করে অংশগ্রহণ করা, সবগুলোই ছিল ব্যর্থ। তবে একমাত্র সঠিক পদক্ষেপ ছিল 2024 সালে। 2014 সালের নির্বাচনে বিএনপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দলই অংশগ্রহণ থেকে বিরত থাকে। এমনকি শুরুতে জাতীয় পার্টিও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেশের প্রধান রাজনৈতিক দলের এই অবস্থানের পর মাত্র 24 ঘন্টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছান ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং। এই সুজাতা সিং জেনারেল এরশাদ এবং বেগম জিয়ার সাথে বৈঠক করেন যাতে তারা 2014 সালের নির্বাচনে অংশগ্রহণ করে। প্রথম দিকে জেনারেল এরশাদ এবং বেগম জিয়া দুইজনেই এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু ভারত এরশাদকে হুমকি ধামকি দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে যেতে বাধ্য করে। অন্যদিকে বেগম জিয়া ছিলেন আপোষহীন, তিনি দৃঢ়ভাবে না বলেন। ফলে বিএনপি নির্বাচন বর্জন করে আর জাতীয় পার্টি অংশ নিয়ে শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতায় রূপ দেয়। এই 2018 এবং 24-এর নির্বাচনও একই কায়দায় অনুষ্ঠিত হয়েছিল। 2024 সালের ডামি নির্বাচনে ভোট পড়েছিল মাত্র 5%, যার ভিতরে বেশিরভাগই ছিল জাল ভোট। আপনাদের অনেকের হয়তো মনে আছে 2024 সালের এক প্রার্থী ইউনোকে ফোন কলে হুমকি ধামকি দিয়ে বলেছিল তিনি আওয়ামী লীগের প্রার্থী নয়, বরং তিনি ভারতের প্রার্থী। কথা বলছি জি, আমি সেটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী। এতেই স্পষ্ট বোঝা যায় ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করে বারবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর চেষ্টা করে। বাংলাদেশের চিকিৎসা খাতকে ধ্বংস করে রোগীদের ভারতে পাঠানোর জন্য একটি প্রভাবশালী গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে। ফলে ভারতের মেডিকেল ট্যুরিস্টের মধ্যে প্রায় 48% ছিল বাংলাদেশি। শুধু তাই নয়, বাংলাদেশের বহু পাঠ্য বইও ছাপানো হতো ভারত থেকে। শেখ হাসিনা দেশের সবকিছুই ভারতের হাতে তুলে দিয়েছিল। তাই তো তিনি একবার বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। এই জন্যই 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্য কোনো দেশ তাকে আশ্রয় না দিলেও ভারত ঠিকই তাকে আশ্রয় দিয়েছিল এবং এখনো তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারতের বর্ডারের লেন্থ হচ্ছে প্রায় 4096 এর মতো। আর ভারতই একমাত্র বন্ধু রাষ্ট্র যারা বর্ডারে তার প্রতিবেশী দেশের মানুষদেরকে হত্যা করে যাচ্ছে। কিভাবে ফেলানীকে হত্যা করা হয়েছিল তা আমরা কেউ ভুলে যাইনি। এমনকি বিএসএফ এর থেকে বিজেপিরা পর্যন্ত রক্ষা পায়নি। 2001 থেকে 2010 পর্যন্ত বিএসএফ প্রায় 1000 বাংলাদেশিকে হত্যা করেছে। 2001 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়ার আখাইড়া সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। বিএসএফ বেআইনিভাবে বাংলাদেশের এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তৎকালীন বিডিআর বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফেলানী হত্যা, আখাইড়া সীমান্ত সংঘর্ষ এগুলো প্রমাণ করে ভারত কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। ভারত কখনো কল্পনা করতেই পারে নাই এই ফেরাউনের বাচ্চার পতন হবে।
ভারতের 72টি মিডিয়া বাংলাদেশ নিয়ে ফেক নিউজ প্রচার করেছিল, আর বাংলাদেশে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন ময়ূখ, যিনি প্রকৃতপক্ষে ময়ূখ নয়, একজন ময়ূর। ভারত বছরের পর বছর বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা চালিয়েছে এবং এখনো করে যাচ্ছে, আর এই চেষ্টা তারা তাদের দাস আওয়ামী লীগকে দিয়েই করে যাচ্ছে। তবে বাংলাদেশের জনগণ দাস নয়, বাংলাদেশের জনগণ হচ্ছে স্বাধীনতার বংশধর। বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু হিসেবে দেখলেও ভারত বাংলাদেশকে তার কলোনি বা একটি অঙ্গরাজ্য হিসেবে দেখে। এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেমন হবে এটা নির্ভর করে ভারতের ওপর। আমরা চাই পারস্পরিক বন্ধুত্ব, ন্যায়ের বিধান এবং পারস্পরিক শ্রদ্ধা, কিন্তু ভারত যদি বাংলাদেশকে তাদের প্রপার্টি মনে করে তাহলে ভারতের সাথে কোনো কালেই বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে না। আমাদের সংগ্রাম শুধু ক্ষমতার লড়াই নয়, এটা মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার রক্ষার সংগ্রাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।